আমরা পরে জানতে পেরেছি সেই লাঠিচার্জে নুরু অত্যন্ত আহত হয়েছে। আমরা সেনাবাহিনী এবং পুলিশকে ধন্যবাদ জানাতে চাই। সেনাবাহিনী আমাদের আগুনের হাত থেকে কালকে বাঁচিয়েছে। সেনাবাহিনী তাদেরকে বোঝার চেষ্টা করে, 10 মিনিট সময় দেয়, মাইকিং করে, বারবার চেষ্টা করে। এক পর্যায়ে আমরা দেখতে পারি, শুনতে পারি তারা সেনাবাহিনীর উপর চড়াও হয়ে সেনাবাহিনীরও কিছু সদস্যকে আঘাতপ্রাপ্ত করে। ইউনিফর্ম পরা পুলিশ এবং ইউনিফর্ম পরা সেনা সদস্যকে এভাবে আঘাত করা রাষ্ট্রদ্রোহিতার শামিল। পরবর্তীতে সেনাবাহিনী একটা পর্যায়ে ডিসম্যান্টেল করার জন্য যৌথ বাহিনী সেখানে লাঠিচার্জ করে। আমি ইউনূস সরকারকে বলবো, বিভিন্ন আবার রাশেদকে টুকাইদেরকে যদি বাংলাদেশে প্রতিহত না করতে পারে, টুকাইদেরকে ফাঁসির দণ্ড না করতে পারে, তাহলে বাংলাদেশের শান্তি হবে না। ভিপি নুরের এটা একটা কালচারে পরিণত হয়েছে। ভিপি নুর একবার যায়, আটক হয়ে যায়, 5 ঘন্টা অবরুদ্ধ থাকে, আবার যেখানে সেখানে মাইর খায়। তার অ্যাক্টিভিটিসের কারণে শেখ হাসিনাকে মা মা বলে একদম পা ছুঁয়ে সালাম করছে এক সময়। এখন তারা হয়ে গেছে ফ্যাসিস্ট বিরোধী শক্তির হাতিয়ার। ও তো আসলে ভাইরাল হওয়ার জন্য এরকম করতেছে এবং ও এরকম বহুবার করছে। জনসমর্থন আছে, এদেশের জনগণ কত পার্সেন্ট লোক করছে, ও এমপিতে দূরের কথা, ও একটা মেম্বার হওয়ার মতো উপযুক্ত না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা সকলেই অবগত আছেন যে গণ অধিকার পরিষদের নেতা সভাপতি ভিপি নুরুল হক নূর রক্তাক্ত অবস্থায় আহত হয়ে হাসপাতালে রয়েছেন। জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দফায় দফায় সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে এবং এতে ব্যাপক পরিমাণে মারাত্মক আকারে আহত হয় ভিপি নুরুল হক নূর। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, শুক্রবার রাত 8টার দিকে এই ঘটনা ঘটে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই যে ভিপি নূর রক্তাক্ত হলো, ভিপি নূরকে মারা হলো, ভিপি নূর আহত হয়ে হাসপাতালে ভর্তি হলো, তার অবস্থা বর্তমান যে আশঙ্কাজনক, এই বিষয়টি নিয়ে আসলে জাতীয় পার্টির তরফ থেকে কি বলা হচ্ছে, জাতীয় পার্টি কি বলছে, জাতীয় পার্টির নেতাকর্মীরা কাকে দায়ী করছে, ভিপি নূরের উপরে কারা হামলা করেছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, জাতীয় পার্টির তরফ থেকে কি বলা হলো ভিপি নুরুল হক নূরের আহতর বিষয়ে আমরা সেটা দেখব, তারপরে কথা বলবো। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, পুরো ভিডিওটি দেখবেন আপনারা এবং যদি পারেন ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি জাতীয় পার্টির নেতাকর্মীরা কিংবা তাদের দলের লোক আসলে কি বলছে ভিপি নূরের এই আহত হওয়া নিয়ে এবং এই সংঘর্ষের কারণ নিয়ে আসলে তারা কি বলছে। আমরা গতকাল থেকে যে ঘটনাগুলো ঘটছে, আমরা মনে করি এগুলো একটি সুবিস্তৃত বিবরণ আপনাদেরকে দেওয়া প্রয়োজন। আমরা খুব দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি যে আমাদের অত্যন্ত প্রিয় নুরু উনি আহত অবস্থায় হসপিটালে আছেন। আমরা দোয়া করি উনি খুব দ্রুত আরোগ্য লাভ করুক। ওনাদের সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো, পার্টির চেয়ারম্যানেরও ব্যক্তিগত সম্পর্ক ওনার সাথে ভালো। তো আমরা দোয়া করছি যেন উনি খুব দ্রুত সুস্থ হয়ে আবার দেশে গঠনের কাজে ফিরে আসতে পারেন। পাশাপাশি গতকালকে যে ঘটনাটি ঘটেছিল, আমাদের অফিস দিয়ে একটি মিছিল যাওয়ার সময় সেখান থেকে অনেক বড় বড় ঢিল দেওয়া হয়। অনেক বড় ঢিল দেওয়ার কারণে স্বাভাবিকভাবেই অনেকেই আহত হয়েছেন। আমরা এখন পর্যন্ত প্রায় 30 জনের নাম পেয়েছি আমাদের দলীয় নেতাকর্মী যারা হাসপাতালে চিকিৎসা নিয়েছে। কারো মাথা ফেটেছে, কারো হাত কেটেছে, কারো কানে আঘাত লেগেছে। যে বড় বড় ইটগুলো ছুঁড়ে মারা হয়েছিল সেগুলো যদি স্পর্শকাতর জায়গায় পড়তো তাহলে কালকে আমাদের নেতাকর্মী মৃত্যুবরণও করতে পারত। পরবর্তীতে পুলিশ এবং সেনাবাহিনীর সহযোগিতায় ব্যাপারটিকে কুল ডাউন করা হয়। আমরা আমাদের পার্টি অফিসের ভিতরে চলে আসি, গণ অধিকার পরিষদও তাদের মিটিং শেষ করে চলে যায়। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পারি আবার 7:30টার সময় একটা মশাল মিছিলের আহ্বান জানানো হয় এবং বিপুল পরিমাণ বেশ কিছু লোকজন, কিছু ভাড়াটিয়া লোক সেখানে ছিল, তারা মশাল দিয়ে আমাদের পার্টি অফিসে আগুন দেওয়ার জন্য আসে। এই সময় পার্টি অফিসে অনেক নারী ছিল, আমাদের পার্টির চেয়ারম্যান ম্যাডাম ছিলেন, পার্টির চেয়ারম্যান ছিলেন, আমি ছিলাম, অনেক প্রেসিডেন্ট সদস্য ছিল, অনেক কেন্দ্রীয় কমিটির সদস্যরা ছিলেন, নারী ছিলেন, সাবেক সংসদ সদস্য ছিলেন। ফলে আমাদের নেতাকর্মীদের সাথে একটি সংঘাতময় পরিস্থিতি হয় এবং পুলিশ গিয়ে তাদেরকে ঠেকানোর চেষ্টা করে। আমরা দেখি তারা পুলিশের উপর আঘাত করে, এটা আমরা দেখেছি, বেশ কয়েকজন পুলিশ আঘাতপ্রাপ্ত হয়েছেন। এরপরে সেনাবাহিনী আসে, সেনাবাহিনী এসে আমাদেরকে বলে 5 মিনিটের মধ্যেই আপনারা পার্টি অফিসের ভিতরে ঢুকে যান। আমরা বলি আমাদের অফিসে আগুন দিলে কি হবে? সেনাবাহিনী বলে আমরা সেটা দেখব। আমরা সেনাবাহিনীর কথার ভরসায় রেখে পার্টি অফিসের ভিতরে চলে আসি। সকলেই, আমাদের কোনো পার্টি অফিসের বাইরে কোনো লোক ছিল না। সেনাবাহিনী তাদেরকে বোঝার চেষ্টা করে, 10 মিনিট সময় দেয়, মাইকিং করে, বারবার চেষ্টা করে। এক পর্যায়ে আমরা দেখতে পারি, শুনতে পারি তারা সেনাবাহিনীর উপর চড়াও হয়ে সেনাবাহিনীরও কিছু সদস্যকে আঘাতপ্রাপ্ত করে। ইউনিফর্ম পরা পুলিশ এবং ইউনিফর্ম পরা সেনা সদস্যকে এভাবে আঘাত করা রাষ্ট্রদ্রোহিতার শামিল, রাষ্ট্রের মূল কাঠামোয় চির ধরার শামিল। পরবর্তীতে সেনাবাহিনী একটা পর্যায়ে ডিসম্যান্টেল করার জন্য যৌথ বাহিনী সেখানে লাঠিচার্জ করে। আমরা পরে জানতে পেরেছি সেই লাঠিচার্জে নুরু অত্যন্ত আহত হয়েছেন। আমরা খুব দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি। আমরা সেনাবাহিনীর এবং যৌথ বাহিনীর কথা শুনে পার্টি অফিসের ভিতরে চলে আসার পর থেকে আর কোনো প্রকার আমরা কেউ বাইরে যাইনি।
লাঠিচার্জের সময় সেখানে জাতীয় পার্টির কোনো সদস্য ছিল না, রাস্তাও ছিল না, সেখানেও ছিল না। তো আমরা মনে করি এই ঘটনাটি সুষ্ঠু তদন্ত হোক। একটি দলের আদর্শ বা কর্মসূচি হতে পারে না যে আরেকটি দলকে ব্যান করতে হবে। একটি দলের আদর্শ বা কর্মসূচি হতে পারে না যে অমুক দলের চেয়ারম্যানকে অ্যারেস্ট করতে হবে। জাতীয় পার্টি শান্তিপ্রিয় দল, গঠনতান্ত্রিক রাজনীতি করে, সংবিধান মেনে চলে, নিবন্ধিত দল হিসাবে রাজনীতি করে, এবং সে রাজনীতিতে কেউ পক্ষ হতে পারে, কেউ বিপক্ষ হতে পারে। কিন্তু জাতীয় পার্টিকে ব্যান করা, জাতীয় পার্টিকে রাস্তায় নামতে না দেয়া, জাতীয় পার্টিকে দোষর বলা, এই ধরনের ট্যাগিং রাজনীতির মাধ্যমে দেশে নব্য মপতন্ত্রের সৃষ্টি হচ্ছে, দেশে গণতন্ত্র হোঁচট খাচ্ছে, দেশে বিভাজনতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে। যে ঐক্যের ভিত্তিতে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল সে ঐক্যে চির ধরছে। এই চির ধরা অনেকের দেশ যে কোনো সময় খাদের কিনারে পড়ে যেতে পারে। আমাদের সকলের দায়িত্ব এই দেশকে খাদের কিনারে পড়ে না গিয়ে দেশটিকে সামনের দিকে নিয়ে যাওয়া, সহাবস্থান সৃষ্টি করা, ঐক্যমত সৃষ্টি করা। সেনাবাহিনী আমাদের আগুনের হাত থেকে কালকে বাঁচিয়েছে, আমরা সেনাবাহিনী এবং পুলিশকে ধন্যবাদ জানাতে চাই। পাশাপাশি যদি কোনো প্রকার অতিরিক্ত শক্তি প্রয়োগ হয়ে থাকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেটি বের হয়ে আসুক। আমরা চাই না কোনো পক্ষই অতিরিক্ত শক্তি প্রয়োগের মাধ্যমে কোনো অন্যায় করে থাকুক। এবং আমরা যেটা মনে করছি, আমাদের বিভিন্ন জেলায় পার্টি অফিসগুলোতে আগুন দেওয়া হয়েছে। কালকে এখন পর্যন্ত 6টি জেলায় পার্টি অফিসে আগুন দেওয়া হয়েছে। প্রত্যেকটি ক্রিমিনাল অপরাধ, এবং প্রত্যেকটি ক্রিমিনাল অপরাধের জন্য আমরা রাষ্ট্রীয় পদক্ষেপ আশা করছি। রাষ্ট্র যদি আমাকে নিরাপত্তা দিতে না পারে তাহলে রাষ্ট্র থাকছে না। সরকার যদি আমাকে নিরাপত্তা দিতে না পারে তাহলে সরকার নাই। সরকার আছে, এটা সরকারকে প্রমাণ করতে হবে নিরাপত্তা প্রদান করে, মব দমন করে। যারা আইন হাতে তুলে নেবে তারা অপরাধী, তাদের প্রতি সহানুভূতি দেখানোর কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। আমি জানি কালকের ঘটনায় অসংখ্য মিশ্র প্রক্রিয়া হচ্ছে, আমরাও কষ্ট পেয়েছি। আমরা নুরুল হক নূরের সাথে একসাথে রাজনীতি করেছি, একসাথে মিটিং করেছি, কোলাকুলি করেছি, হ্যান্ডশেক করেছি। তিনি সুস্থ হয়ে আসুক, আমরা পার্টি অফিসে দোয়া করব, নামাজ পড়ে দোয়া করবো যেন উনি সুস্থ হয়ে আসুক। কিন্তু আমি দেশবাসীকে বলতে চাই, যে কোনো সময় আপনি বাড়িতে আছেন পরিবার নিয়ে, আপনার বাড়িতে যদি মশাল নিয়ে অনেকে আগুন দিতে আসে, আপনি কি করবেন? আপনার কি করার আছে? আপনি আপনার পরিবার বাসাকে বাঁচানোর চেষ্টা করবেন। আমরা কিন্তু নিজের আইন হাতে নেইনি, আমরা কিন্তু সেনাবাহিনী পুলিশের কথা শুনে সম্পূর্ণ রাস্তা ছেড়ে দিয়ে পুরোপুরি পার্টি অফিসের ভেতরে ছিলাম। কিন্তু আমরা আতঙ্কিত ছিলাম, যে কোনো সময় আমাদেরকে আগুন দেওয়া হতে পারে। অনেক বড় বড় ঢিল ছোড়া হয়েছে আশেপাশে বিল্ডিং থেকে, এবং মশাল ছুড়ে মারা হয়েছে। আমরা শুনেছি পুলিশ এবং সেনাবাহিনীর উপর মশাল ছুড়ে মারা হয়েছে। পুরো বিষয়টি তদন্তের দাবিদার। আমরা মনে করি রাজনীতিতে এর সূত্রপাতটি একটি বাজে নিদর্শন ছিল। যে মিটিংটি তারা কালকে ডেকেছিল, মিটিংয়ের বিষয়বস্তুটাই আমি বলবো খুব বিব্রতকর। একটি পার্টিকে ব্যান করতে হবে এবং একটা পার্টিকে চেয়ারম্যানকে অ্যারেস্ট করতে হবে, এটি ছিল একটি মিটিংয়ের প্রতিপাদ্য বিষয়। এরপরে মিছিল হলো, মিছিলের থেকে ঢিল মারা হলো, এবং শেষে মশাল দিয়ে আমাদের অফিস জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। আমি দেশবাসীকে এবং সকল রাজনৈতিক দলকে বলবো, এই হানাহানির রাজনীতি পরিহার করে সকলের সহাবস্থান সৃষ্টির জন্য চেষ্টা করেন। আমরা নুরুল হক নুরুর সুস্থতা কামনা করি। আবার কোনো দল বা কোনো নেতা এই ধরনের আর্সন থ্রোয়িং, ভ্যান্ডালিজম যেন না করে। সকল নেতা, সিনিয়র নেতা যারা আছেন বাংলাদেশের, সকলে মিলে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত যে আগুন নিয়ে খেলা বন্ধ করা উচিত। এই ব্যান সংস্কৃতি, ট্যাগিং সংস্কৃতি, এই মব সংস্কৃতি, এই হুঁশিয়ারি, এই হুঙ্কার, এই তো দেশকে ধ্বংস করে ফেলবে। আমরা জাতীয় পার্টি ভীত না, কিন্তু আমরা দেশকে নিয়ে চিন্তিত। এই দেশকে বাঁচানোর সকলের দায়িত্ব আছে, সকলের দেশ আমাদের। আমরা সে বিষয়ে আমাদের যতটুকু ক্ষমতা আছে এই দেশকে রক্ষা করার চেষ্টা করে যাব। পাশাপাশি পুলিশ এবং সেনাবাহিনীকে ধন্যবাদ জানাবো, কালকে তারা আমাদেরকে আগুনে পুড়িয়ে মরে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে। এই জন্য তারা ধন্যবাদ প্রাপ্য। এবং তারা অনেকবার বাঁশি বাজিয়েছে, অনেকবার মাইকে বলেছে, অনেকবার অনুরোধ করেছে উঠে যাওয়ার জন্য। এরপরে হয়তোবা তারা বাধ্য হয়েছে লাঠিচার্জ করতে। ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। চেয়ারম্যানের বাসার সামনে ইতিমধ্যে সৃষ্টি হয়েছে, সেই বিষয়ে আসলে কতটুকু জানেন আপনারা? আমরা শুনেছি এরকম কিছু হচ্ছে। যেটি বললাম, ওই যে আগুনে পোড়ানোর একটি সংস্কৃতি শুরু হয়ে গেছে, গালির সংস্কৃতি শুরু হয়ে গেছে। এগুলো তো আগের বাংলাদেশে ছিল না। কিছু হলে কারো বাসার সামনে গিয়ে সেখানে কুশপুতলিকা দাহ বা আগুন জ্বালানো বা খারাপ ভাষায় গালি দেয়া, এটা তো আমাদের যুব সমাজকে ভিন্ন খাতে নিয়ে যাবে। গালির সংস্কৃতি, গালিতন্ত্র সৃষ্টি হয়েছে নতুন মপতন্ত্রের পাশাপাশি। যারা রাজনীতি করবে তারা গালি দিবে কেন? পার্টির একটা স্ট্রাকচার থাকবে, পার্টির স্ট্রাকচারে সিনিয়ররা বলবে, জুনিয়রদেরকে গাইডেন্স দিবে যে গালি দিয়ে রাজনীতি হবে না। আমরা চেয়ারম্যানের বাসার সামনে যদি কোনো মব হয়ে থাকে আমরা সেটা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা মনে করি এই ধরনের মবগুলো সরকার থেকে সম্পূর্ণভাবে কঠোর হাতে দমন করা উচিত, যদি সরকার নিজেকে সরকার মনে করে। গতকালকে আপনাদের যে আগুনের বিষয়টা বলছেন, আপনারা আসলে কি গণঅধিকার পরিষদ ছিল না অন্য কোনো রাজনৈতিক দল ছিল? দেখুন, আমরা এই বিষয়ে সুনির্দিষ্টভাবে বলতে পারবো না, তবে
যারা এই ধরনের একটি পদক্ষেপ নেবে তাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে ঘোলা পানিতে যে কেউ মাছ শিকার করতে পারে। হয়তো বা তৃতীয় পক্ষ এখানে অন্য কোনো উদ্দেশ্যে ঢুকে পড়েছিল। তো আমরাও যে কারণে আমরা আমাদের নেতাকর্মী নিয়ে কিন্তু কখনো গণ অধিকার পরিষদের অফিসের দিকে যাইনি, কখনোই না। তো আমরা মনে করি এই ধরনের পদক্ষেপগুলো নেওয়া হলে স্বাভাবিকভাবেই সেই মবের মধ্যে অনেক ধরনের লোক থাকতে পারে এবং অনেক ধরনের অসৎ উদ্দেশ্য থাকতে পারে। তো সে বিষয়ে তো আমাদের দলগুলোকেই সতর্ক হতে হবে, দলগুলোই সতর্কভাবে সেটা প্রতিহত করতে হবে, নিজের দলকে সংযত রাখতে হবে। বলেন, আর কারো প্রশ্ন আছে? আমি তো মনে করি নির্বাচনের তফসিল দেওয়ার হিসাব মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য যদি অনুযায়ী আমরা যদি ধরে নিই ফেব্রুয়ারিতে ইলেকশন হয়, তফসিল হয়ে যাবে নভেম্বরে, সেক্ষেত্রে আর 3 মাস বাকি আছে। তফসিলের 3 মাস আগে একটি পার্টি অফিসের সামনে এই ধরনের আগুন লাগানোর প্রচেষ্টা, দিনভর মব, দিনভর ধাওয়া পাল্টা ধাওয়া এবং এর পরবর্তীতে একজন পার্টির চেয়ারম্যান এভাবে আহত হওয়া, সব মিলিয়ে তো এটি আর যাই হোক নির্বাচনের দিকে হাঁটার কোনো লক্ষণ আমরা দেখছি না। সকলের সাথে ঐক্যমত সৃষ্টি করে এই জিনিসটি নিবৃত করাই তো রাষ্ট্র বা একটা অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হওয়া উচিত ছিল। একটা অন্তর্বর্তী সরকার এই ধরনের বিশৃঙ্খলা, এই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি থেকে কিভাবে দেশ উত্তরণ করবে সেটি ছিল তার মুখ্য কাজ। আমি মনে করি বর্তমান সরকার সে বিষয়ে সন্তুষ্ট ছিলেন না, তাদের কিছু সীমাবদ্ধতাও ছিল। ফলাফল হচ্ছে এই সরকারটি ভোট সফলভাবে করতে পারবে এমন আস্থা অনেকের মনেই নাই, আমরাও এই বিষয়ে সন্দেহান। আমরা হলুদ হেলমেট আমাদের 2-1 পড়েছিল, আমি অস্বীকার করবো না। যখন বড় বড় ইট মারা হচ্ছিল তখন কিছু হেলমেট আমরা পড়েছিলাম, আমিও পড়েছিলাম, অস্বীকার করবো না। কারণ ইট যদি পড়ে আসে তাহলে তো সেটা মাথায় প্রোটেকশন করতে হবে, আমার আত্মরক্ষার তো আমি তো অস্ত্র হাতে নেইনি, হেলমেট মাথায় পড়েছি। সেখানে কোনো একটা জায়গায় আমরা এই মিছিলটা শুনেছিলাম, সেটা কারা দিয়েছে আমরা জানি না। তবে আমার তো মনে হচ্ছে দেশের ভালোর জন্য সেনাবাহিনীর আরো দৃশ্যমান পদক্ষেপ, সেনাবাহিনীর আরো দৃশ্যমানতা আমাদের দেশের জন্যই এখন প্রয়োজন। একটা রাজনৈতিক দল হিসাবে আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত থাকি। আমাদের পুরনো প্রার্থী আছে, নতুন প্রার্থী আছে, সাবেক এমপি আছে, সাবেক উপজেলা চেয়ারম্যান আছে, আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। তবে লেভেল প্লেইং ফিল্ড যদি না থাকে, মবতন্ত্র যদি দমন না হয়, তাহলে আমরা মনে করি সেই নির্বাচনে যাওয়ার ব্যাপারে জাতীয় পার্টি অনেকবার চিন্তা করবে। বাট আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আছি। আমরা সরাসরি 2-1 জনের সাথে একটু কথা বলবো, কথা বলে জানার চেষ্টা করবো কি হয়েছিল এখানে। ঢাকা মহানগর উত্তর দক্ষিণে একটা মিটিং ছিল, আমরা মিটিংয়ে ছিলাম। জাতীয় পার্টির নেতৃবৃন্দ আতর্কিতভাবে গণ অধিকার পরিষদ পুরা পাগলার লোকজন এখানে এসে আমাদের নেতাকর্মীদের উপর হামলা করেছে। এই যে দেখেন আমার হাতে পাথর আঘাত করেছে, আমার অনেক নেতাকর্মী আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে। আমাদের নেতাকর্মী আহত হওয়ার পর আমাদের সেনাবাহিনীর ভাইরা এখানে এসে তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছে। আপনারা ওই পারে দেখেন তাদের এই টুকাই লোকজন সব ওই পারে অবস্থান করছে, আর জাতীয় পার্টির লোকজন, শান্তপ্রিয় লোকজন সবাই এখানে আমরা অবস্থান করছি। সেনাবাহিনী আমাদেরকে রক্ষা করেছে। সেনাবাহিনীর লোকজন যদি না থাকতো তাহলে হয়তো আমাদের উপর দিয়ে বুলডোজার চলতো, জাতীয় পার্টির সকল নেতাকর্মী হয়তো আজকে এই পিচের সাথে লেগে থাকতো। ধন্যবাদ জানাই আমরা সেনাবাহিনীকে আজকের এই মাঠে এসে জাতীয় পার্টির নেতাকর্মীদের রক্ষা করার জন্য। আমি ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক এবং উত্তরখান থানা জাতীয় পার্টির সভাপতি। জাতীয় পার্টি জিএম কাদেরের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ এবং আজকে এই সমাবেশে আমরা এখানে যে সভা ছিল সেই সভায় আমরা সমস্ত থানার নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছিল শান্তিপূর্ণ। এটা সম্পূর্ণ পরিকল্পিত হামলা, তারা সম্পূর্ণ পরিকল্পিত হামলা করেছে। আগে রাশেদ ডিল মারেছে, নুরু অর্ডার দিয়েছে। আমি ইউনূস সরকারকে বলবো, বিপি নূর এবং রাশেদকে টুকাইদেরকে যদি বাংলাদেশে প্রতিহত না করতে পারে, টুকাইদেরকে ফাঁসি বন্ধ না করতে পারে, তাহলে বাংলাদেশের শান্তি আসবে না। সেনাবাহিনী আসি আমাদেরকে রক্ষা করছে। আমি ইউনূস সরকারের কাছে অনেক অনুরোধ জানাই, এই টুকাই, বিপি নূর এবং রাশেদ যারা ডেলি চাঁদা উঠে, আপনারা দেখেছেন চাঁদার টাকা কিভাবে ভাগ করে। আপনারা মব জাস্টিস প্রতিহত করার জন্য আপনারা মিডিয়ারা দেখেছেন, সবাই বলে এই বিপি নূরকে প্রতিহত করতে হবে, নইলে দেশ শান্তি আসবে না, দেশে অশান্তি সৃষ্টি হবে। আমি ইউনূস সরকারকে অনুরোধ করি যেন ওদেরকে মব জাস্টিসের বিচার করে আইনের আওতায় আনা হয়। আমরা 2-1 জনের কাছে থেকে একটু জানার চেষ্টা করবো ভাই কি হয়েছে। আপনারা জানেন আমরা আজকে পূর্ব ঘোষিত গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর
প্রত্যেক আয়োজিত জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের 14 দল এবং তাদের দূষণদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে কর্মসূচি ছিল। আমরা যখন এদিক দিয়ে মিছিল নিয়ে নাইটাইকেল মোড়ের দিকে যাচ্ছিলাম, আমাদের উপর অতর্কিতভাবে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের লোকজন জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের দিকে মিছিলের পিছন দিক দিয়ে ইট পাটকেল নিক্ষেপ করে। আমরা যদি পিছন দিকে তাকান, অসংখ্য ইট পাটকেলকে দিয়ে এখানে পড়ে আছে। আমরা যখন প্রতিহত করার চেষ্টা করছি, সেনাবাহিনী পুলিশ তাদেরকে সরিয়ে না দিয়ে আমাদের উপর করা হয়। আমরা জুলাই অভ্যুত্থানে 2000 প্রশ্ন রাখি, তাদের থেকে অভিযোগ আসছে আপনারা নাকি তাদের কার্যালয়ে গিয়ে হামলা করেছেন, এবং আমরা দেখছি যে সংঘাতের জায়গাটি সেটি তাদের কার্যালয় থেকে রাস্তার মাঝ বরাবর পর্যন্ত। আপনাদের দুই পক্ষের ভিতর সত্যকারা মিথ্যাকারা? আমাদের যদি আমরা জাতীয় পার্টিকে যদি প্রতিহত করি, তারা একজনে টিকতে পারবে না। আজকে আমাদের মিছিল থাকবে, যে পরিমাণ মিছিল আসছে জনগণ, তারা যদি হেঁটেও যায় তাহলে তাদের এখানে অস্তিত্ব থাকবে না। আমরা আবারও বলতেছি, আগেও বলছি, এখনো বলছি, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। তারা 2014, 18, 24 আওয়ামী লীগকে প্রেসিডেন্ট এবং সরকার বানাতে সহযোগিতা করেছে। আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাচ্ছিলাম। জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের দোসরের সন্ত্রাসীরা, আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের উপর অতর্কিত হামলা চালায়। পরবর্তীতে আমরা এর প্রতিবাদ জানাই। আপনারা জানেন এই জাতীয় পার্টি যে কিনা এই 16 বছর হাসিনাকে হাসিনার মতো স্বৈরাচার বানাতে সাহায্য করেছে, সেই জাতীয় পার্টি আওয়ামী লীগ ভারতে পালিয়ে যাওয়ার পরে এখন আওয়ামী লীগের বাংলাদেশের কার্যালয় এই জাতীয় পার্টি পল্টনে অনুষ্ঠিত হচ্ছে। আমরা চাই জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করে আওয়ামী লীগের পুনর্বাসনের যে পায়তারা তারা চালাচ্ছে তা বন্ধ করে দিতে হবে। অন্যথায় আমরা গণ অধিকার পরিষদ এই জাতীয় পার্টির নামে বাংলাদেশ আওয়ামী লীগের আবার যে পুনর্বাসনের চেষ্টা চলছে তা কখনোই হতে দেবো না। জাতীয় পার্টির আস্থানা আমরা ভেঙে দেবো, গুড়িয়ে দেবো, প্রয়োজনে ফাঁসি হলে আমরা সিদ্ধান্ত নেব। আছে জাতীয় পার্টির সন্ত্রাসী বাহিনী, জাতীয় পার্টির লোক কয়জন? এখানে সব সাদ্দামের গুন্ডা বাহিনী, ছাত্রলীগের সাদ্দাম, কাউয়া কাদের, ওদের লোকজন এখন এই জাতীয় পার্টির কার্যালয়ে অবস্থান করতেছে। এরা গুলি, অস্ত্র, বারু সহ নিয়ে আমাদের উপর আক্রমণ চালায়। আমাদের সিনিয়র সম্পাদক রাশেদ খান ভাই আহত হয়। ও তো আসলে ভাইরাল হওয়ার জন্য এরকম করতেছে এবং ও এরকম বহুতবার করছে। ক্ষতিকারকের মধ্যে নুরু 1 নম্বরে। জনসমর্থন আছে, এদেশের জনগণ কত % লোক চেনে, কিংবা ও নির্বাচনে আসলে, বিহার নির্বাচনে আসলে ও এমপিতে দূরের কথা, ওটা একটা মেম্বার হওয়ার মতো উপযুক্ত না। সেক্ষেত্রে বারবার সে জাতীয় পার্টির অফিস ভাঙতে আসে। জাতীয় পার্টির অবদান কি বাংলাদেশে নেই? এই দেশ 9 বছর শাসন করছে, এই দেশের বহু উন্নয়ন কাজে জাতীয় পার্টিতে আছে। তাকে ক্ষতি করার মতো ওর কি ক্ষতি করছে? ওর ব্যক্তিগত কোনো ক্ষতি করছে? জাতীয় পার্টি ওর বাড়ি গাড়ি, ওর বউ ছেলে মেয়ের প্রতি হামলা করেছে? ও কেন ব্যক্তিগতভাবে জাতীয় পার্টি আক্রোশ করবে, এই করবো সেই করবো, এ ধরনের বাজে কথা ও মন্তব্য করে চলে কেন? আমরা তো কারো শত্রু না। আর ভাই, আমরা যদি খারাপ কিছু করে থাকি তাহলে জনগণ আমাদেরকে ভোট দিবে না, সমস্যা কি? আমাদের দলীয় অফিস কার্যালয়ে হামলা করতে হবে কেন? এর আগে হামলা করেছে, আপনারা দেখেছেন। যখন একটা ঘটনা ঘটে, রাগে দুঃখে বাবাকেও সারা বলা অনেক তখন তাৎক্ষণিক কে কোথা থেকে কি বলছে না বলছে এগুলিতে আমরা শুনিও না, দেখিও না। কারণ তখন আমরা আমাদের অফিস রক্ষা করার জন্য ব্যস্ত, আমরা আমাদেরকে রক্ষা করার জন্য ব্যস্ত। সুতরাং তখন কে কি বলছে বিচ্ছিন্ন ভাবে এগুলি তো আমাদের শুনি না। ওইটা তো নূর তো অনেক অভিনয় হতে পারে এবং ও এরকম বহুতবার করছে, করে সে এটাকে নিজেকে হওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য এটা সে করে। আমরা কি তার বাড়িতে গেছি? আমার জাতীয় পার্টির অফিসের সামনে যে হামলা করে আবার কথা বলে আমাদের, ও তো আসলে মানে ভাইরাল হওয়ার জন্য এরকম করতেছে। ও তো তল্পিত বা কিছুই নেই, আছে একটা ফেক। সে ভাইরাল হওয়ার জন্য এইসব কর্মকাণ্ড করে থাকে, মব সৃষ্টি করার জন্য সে একাধিকবার, এইরকম না একাধিকবার বাংলাদেশের মানুষকে বিব্রত করতেছে, তাদেরকে নষ্ট করতেছে এবং বাংলাদেশের মানুষকে হাঙ্গামা দাঙ্গা করে মানুষকে কি করতেছে, এদেশে ক্ষতি করতেছে। ক্ষতিকারকের মধ্যে নুরু 1 নম্বরে। গত 24-এর 5 তারিখের পরে তার অবস্থানটা ভিন্ন। সে বারবার জাতীয় পার্টির কথা বলে। জাতীয় পার্টি কি করছে? জাতীয় পার্টি এদেশে 9 বছর শাসন করছে, হাজারো কাজ করে গেছে জাতীয় পার্টি। জাতীয় পার্টিকে নিয়ে যে ও নিন্দা করে কিংবা কথা বলার ক্ষমতা কিংবা উদ্যোক্তা ওর কি আছে? ওর বাংলাদেশে কি আছে? বাংলাদেশের মানুষকে বিব্রত করতেছে, ক্ষতি করতেছে। এই মব সৃষ্টিকারী প্রধান কিছু অন্যান্য লোকের কাছ থেকে পয়সা নিয়ে টাকা নিয়ে এইসব সৃষ্টি কাজ করে। এখানে পুলিশ প্রশাসন ছিল, সুতরাং সবাই দেখছে। আর এখন মিথ্যে কথা বলে কেউ সার পাবে না। এই যে আপনারা আছেন, আপনাদের সামনে আমি একটা মিথ্যে কথা বললে সারা দুনিয়া হয়ে যাবে। সুতরাং আমরা আগে করেছি, আমরা আমাদের এখানে বসে আছি, আমাদের ঘরে বসে আছি, আমাদের দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে পার্টি বসে আছি। জাতীয় পার্টির 9 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল। জাতীয় পার্টি হুসাইন মোহাম্মদ এরশাদ করে নাই 100টি, আপনারা গুগলে চার্জ দিবেন, 100টি ভালো কাজ আছে।
এদেশে 100টি উন্নয়ন কর্মকাণ্ড আছে। আমরা তো কোনো খারাপ কাজ করি নাই, আমরা নির্বাচনে গিয়েছি। নির্বাচনে যাওয়া তো অন্যায় না, এটা সাংবিধানিক মোতাবেক আমরা নির্বাচনে গিয়েছি। এখন অন্যান্য দল গেছে, এটা আপনারা যদি ব্যাখ্যা চান, এটা অনেক বড় ব্যাখ্যা আছে। ব্যাখ্যা এটা আমরা অনেকবার দিয়েছি। তার মধ্যে আমরা মানুষ, আমরা জাতীয়বাদী যারা করি, আমরা শান্তিপ্রিয় মানুষ। আমরা যদি কোনো ভুল করে থাকি, আমরা জাতির কাছে বারবার যদি আমি এই জন্য বলছি যে আমি দলের পক্ষ থেকে না, আপনারা জানতে চেয়েছেন, আমি বলেছি আমার মর্জিব আছে, সাংবাদিকদের সাথে কথা বলছেন, আপনারা ওনার কাছে যান। আমি এগুলি আমার দলের পক্ষ থেকে বলছি। আর এগুলি এমন কোনো কথা না, ফেক কথা না যে এটা ট্রল করা হবে। এখন শোনো, ভিপি নুরের এটা একটা কালচারে পরিণত হয়েছে। ভিপি নুর একবার যা আটক হয়ে যায়, 5 ঘন্টা অবরুদ্ধ থাকে, আবার যেখানে সেখানে মাইর খায়। হ্যাঁ, তার অ্যাক্টিভিটিসের কারণে উনি তো ওই ভিপি নুর আজকে কোথায়? আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা বলে একদম পা ছুঁয়ে সালাম করছে এক সময়, আপনারা দেখছেন। এখন তারা হয়ে গেছে মানে ফ্যাসিস্ট বিরোধী শক্তির হাতিয়ার, আর যারা আমরা নির্বাচন করছি তারা হয়ে গেছে ফ্যাসিস্টের দোষ। এই হলো অবস্থা। যখন জাতীয় পার্টির চেয়ারম্যানকে 2014 সালে যখন সিএমএসে ধরে নিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হলো, কই একটা লোক, একটা দল তাদের পক্ষে কথা বললো না। তো এখন যখন আমরা সরে যাব, তা তবুও আমাদের পিছনে কেউ নাই। এখন আমরা আমাদের নিজের পায়ে দাঁড়িয়ে আমরা নির্বাচন করব। এখনও আমাদের পিছনে আমাদের একক শক্তি, আমরা চেষ্টা করছি। আল্লাহ আমাদের উপরে আছে। হ্যাঁ, উনি তো হকের হাকিম, উনি সব কিছু জানে। তা আমরা মনে করি যে আমরা সেই শক্তিতে বলিয়ান হয়ে সমস্ত অন্যায় অবিচার এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আসলে জাতীয় পার্টি একটা নিবন্ধিত রাজনৈতিক দল এবং প্রাচীন রাজনৈতিক দল। আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলাম, বিরোধী দলে ছিলাম, যার কারণে তাদের একটা শঙ্কা থেকে, তাদের একটা ভয় যে জাতীয় পার্টি যদি নির্বাচনে যায় তাহলে একটা ভালো ফলাফল তারা করতে পারে। তাদের একটা ভয় যে আওয়ামী লীগের যারা লিডার তারা তো পলাতক বা জেলে, কিন্তু আওয়ামী লীগের যারা সমর্থক বা ভোটার তারা জাতীয় পার্টিকে ভোট দিতে পারে। এই ধরনের আশঙ্কা থেকেই জাতীয় পার্টির উপরে তারা বারবার এই ধরনের প্রেশার করতেছে। যারা করতেছে এরা তো পরগাছা, এদের নিজের কোনো অস্তিত্ব নাই। সারা বাংলাদেশে একটা আসনও তারা জামানত বাঁচাইতে পারবে না। এই ধরনের দলকে দিয়ে পিছনে কিছু উস্কানি দেতা আছে, না জানি না কারা, তবে পিছনে একটা উস্কানি, এটা ডিফেন্স তারা দিয়ে, তাদের নেতাকর্মীকে দিয়ে এদের সঙ্গে নিয়ে জাতীয় পার্টিকে বারবার তারা ডিস্টার্ব করার চেষ্টা করতেছে এবং জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার জন্য দাবি উঠাইছে। তা আমি মনে করি এটা একটা লজ্জাস করা। সিদ্ধান্ত নেবে সাধারণ জনগণ। মানুষ আজকে দেশে কি একটা অবস্থা, দেশে নাই একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, নাই মানুষের জীবনের নিরাপত্তা, নাই মুক্তিযোদ্ধাদের সম্মান, যেখানে মুক্তিযোদ্ধাদেরকে প্রতিনিয়ত হেনস্থা করা হচ্ছে, জুতার মালা পরা হচ্ছে। একটা 16, 17, 18 বছরের ছেলে একটা মুক্তিযোদ্ধা, প্রবীণ মুক্তিযোদ্ধার কলার চেপে ধরতেছে, তাকে ধাক্কায় মাটিতে ফেলাই দিচ্ছে। তো এই যদি দেশের অবস্থা হয় তাহলে এই লাল সবুজের পতাকা, এই স্বাধীন বাংলাদেশ, এই ভূখণ্ড একদিনে বিপদ সম্মুখীন অলরেডি হয়ে গেছে। এখন 71-এর চেতনায় বিশ্বাসী বা এই যারা আছে তাদেরকে প্রতিনিয়তই তাদেরকে কোণঠাসা করার যে একটা অপচেষ্টা, সেটাই বর্তমান চলছে। তা আমি এখানে বিশেষ করে পুলিশ এবং আর্মিকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি, যারা চেষ্টা করতেছে এই মবগুলো প্রোটেকশন দেওয়ার জন্য। মব সংস্কৃতি যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত দেশ একটা অস্থিতিশীল অবস্থা থাকবে, কোনোদিন স্বাভাবিক অবস্থা আসবে না। আমরা যে নির্বাচনের কথা চিন্তা করতেছি, সেই নির্বাচনটাও আদৌ হবে কি না একটা শঙ্কার মধ্যে ফেলাই দিচ্ছি। তো এই অবস্থা চলতে থাকলে এখন ওই কথা আছে না, জোর যার মুল্লুক তার, সে একটা কথা আছে, এখন সেই পথে তারা হাঁটতেছে। রংপুরে আমরা জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছি। আমাদের যে 54 বছরের যে ইতিহাস এবং আমাদের সময়কাল থেকে আজ পর্যন্ত প্রায় 32-34 বছরের যে ইতিহাস, এই ইতিহাসে আপনারা পাবেন না খুঁজে যে কেউ মিছিল করতেছে তাকে প্রোটেকশন দেওয়া, কারো পার্টি অফিস ভাঙচুর করা, কাউকে রাস্তায় লাঞ্ছিত করা, এই ধরনের ইতিহাস জাতীয় পার্টির রাজনীতির ইতিহাসে নাই। এখন তারা পায়ে পড়ে এসে ঝগড়া কীভাবে লাগানো যায় সেই প্রচেষ্টায় তারা লিপ্ত। তবে আমাদের স্পষ্ট হুঁশিয়ারি, স্পষ্ট কথা, আমরা তো রংপুরে নেতৃত্ব দেই, রংপুরে এটা আমরা বরদাস্ত করবো না। রংপুরে যে কোনো মূল্যে আমাদের যতক্ষণ পর্যন্ত শরীরে 1 বিন্দু রক্ত আছে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো অন্যায়কে আমরা বরদাস্ত করবো না এবং ছাড়ও দেবো না। এখানে আমার মৃত্যু হতে পারে, এখানে আমাকে হাজত জেলে নিতে পারে, সব কিছুই মেনে নেব, কিন্তু এখানে অন্যায়কে কোনো ধরনের প্রশ্রয় দেওয়া এটা আমাদের পক্ষে সম্ভব হবে না। ইনশাআল্লাহ সামনের দিনও আমরা প্রমাণ করে ছাড়বো। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে বলেছিলাম যে নুরুল হক নূরের উপর যে হামলা, এটি বিচ্ছিন্ন ঘটনা না, এটার মহল বিশ্বাসের কারসাজি অবশ্যই আছে এবং এটাকে কেন্দ্র করে নানামুখী যে তৎপরতা, সরকার সম্ভবত এটি টের পেয়েছে।
যে কারণে খুব দ্রুত বেগে কয়েকটা সিদ্ধান্ত তারা প্রকাশ করেছে। এক, নুরুল হক নূরকে প্রয়োজনে বিদেশে চিকিৎসা দেওয়া হবে। দুই, এই ঘটনার ব্যাপারে বিচার বিভাগীয় তদন্ত কমিটি হবে। তিন, নির্বাচন এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আগামীকাল 3টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দল 3টি হচ্ছে বিএনপি, জামাত এবং এনসিপি। দর্শক বুঝতেই পারছেন কেন কোন পরিস্থিতিতে এই নির্বাচন বর্তমান পরিস্থিতির সাথে নুরুল হক নূরের এই ঘটনাটা যুক্ত হয়ে গেল। আমি সকালে আপনাদেরকে বলেছিলাম যে এই সবগুলোর পেছনে একটাই উদ্দেশ্য, যে নির্বাচনের একটা যে সুন্দর সুষ্ঠু পরিবেশ হবে, নির্বাচনমুখী আবহাওয়া গড়ে উঠবে, সেটা যাতে না হয়। কারণ বিভিন্ন দলের নানা রকম দাবি আছে, প্রস্তাব আছে, সেগুলো যদি এখন সামনে আনা হয়, যেহেতু পরস্পর বিরোধী, এগুলোর সাথে বিএনপির দ্বিমত আছে, বিএনপির প্রস্তাবের সাথে জামাত এনসিপির দ্বিমত আছে, সবকিছু ফয়সালা হবে ভোটের মাঠে। অর্থাৎ আপনি ভোট দেন, যেটা মনে করেন এই নির্বাচনটা শেখ হাসিনার আমলে হচ্ছে, কিন্তু সেই নির্বাচনটা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ। তখন আপনি যেমন আপনার এজেন্ডা নিয়ে ভোটারদের কাছে যান, তেমনি এখন যান, ভুলে যান যে ক্ষমতায় আছে ডক্টর মোহাম্মদ ইউনূস, হাসিনাই আছে অথবা তত্ত্বাবধায়ক সরকার আছে, কিন্তু নির্বাচনটা হচ্ছে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ। এই অবস্থায় আপনি যার যার এজেন্ডা নেন, আপনি রাষ্ট্র ক্ষমতায় গেলে রাষ্ট্র ব্যবস্থা পাল্টাবেন, সংবিধান ছিঁড়ে ফেলবেন, উড়ায় দেবেন, পরিবর্তন করবেন, পিআর সিস্টেম আনবেন, নিম্নকক্ষ, উচ্চকক্ষ, গণপরিষদ, গণভোট, সমস্ত কিছু নিয়ে পয়েন্ট টু পয়েন্ট আপনি যান ভোটারদের কাছে। ভোটাররা যদি কনভিন্স হয়, আপনি আসেন, দরকার হয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পাল্টায় অন্য কোনো শাসন ব্যবস্থা আপনি চালু করেন, কোনো সমস্যা নেই, কিন্তু জনগণকে সুযোগ দেন। জনগণকে সুযোগ না দিয়ে এতগুলো ক্ষমতার কেন্দ্র সবাই মনে করছে যে যতক্ষণ নির্বাচন না হয় ততক্ষণ পর্যন্ত আমরাই তো ক্ষমতায় আছি, আর যদি নির্বাচন হয়ে যায় তখন একটা দল আসলে তো সেই সুযোগ দেবে না। ফলে এখন নানা রকম বাহানা নির্বাচন করতে না দেয়া, তো সেটা সরকার দেখেন বুঝতে পেরেছে। আজকে কয়েকটা যে সিদ্ধান্তের কথা বললাম, এটা কেন পরস্পর যুক্ত হচ্ছে, ওই যে বর্তমান পরিস্থিতি এবং নির্বাচন। এবং কেন ডাকছে, কারণ এখন অ্যাক্টর মাঠে খেলোয়াড় হচ্ছে 3টা, তরুণদের দল এনসিপি, আর ধর্মভিত্তিক দলদের প্রধান হচ্ছে জামাত ইসলাম, আর গণতান্ত্রিক রাজনীতির প্রধান হচ্ছে বিএনপি। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস জানেন যে এই 3টা দলের সঙ্গে কথা বললে পরিস্থিতি সমাধান হবে, আর যদি না মানে যার যার অবস্থানে অনড় থাকে, তখন ভিন্ন পরিস্থিতি। তখন এমন হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূসই অস্বস্তি বোধ করতে পারে, তিনি বলতে পারেন, না বাবা আমি তো এগুলির মধ্যে নাই, তাহলে আমি বিদায় হই, তোমরা যা খুশি তাই করো। সেটা ভালো হবে কিনা ভেবে দেখতে হবে রাজনৈতিক দলগুলোকে। আমি পরিষ্কারভাবে বলি, খেয়াল করেন এরশাদের এইরকম স্বৈরশাসন, যদিও শেখ হাসিনার মতন এত তীব্র ছিল না, কিন্তু তারপরে এটা স্বৈরশাসনই ছিল। সেটা উৎখাতের পর কি হলো, ক্ষমতার দ্বন্দ্ব বিএনপি এবং আওয়ামী লীগের, সেই দ্বন্দ্বের পরিণতি কিন্তু অনেকটা সময় এদেশের জনগণ ভোগ করেছে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এখনও ব্যক্তিগত মতামত ওপিনিয়ন জানাবেন, আসলে কি বলতেছেন আপনারা। জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষের পর আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় যে গুরুতর আহত হয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, শুক্রবার রাত 8টার দিকে আল রাজি টাওয়ারের সামনে ঘটনা ঘটে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করে বলেন যে আমরা পার্টি অফিসের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলাম, এ সময় হঠাৎ করে আইনশৃঙ্খলা বাহিনী আমাদের ওপরে হামলা চালায়। নূর ভাই মারাত্মকভাবে আহত হয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান যে রাত 9টার পর গণ অধিকার পরিষদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় কর্মীরা ইট পাটকেল ছড়ে পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে ধাওয়া করে তাদের কার্যালয়ের সামনে নিয়ে আসে। ঠিক তখন এই সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন দলের 2 শীর্ষ নেতা রাশেদ খান এবং নুরুল হক নূর। হঠাৎ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে লাঠিপেটা শুরু করে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, এই 2 পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ, জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের এই পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে আপনারা কি বলতে চান অবশ্যই জানাবেন। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা মিলে
আমাদের মিছিলে অতর্কিত হামলা করেছে। এখন পুলিশ আর্মিও আমাদের ওপর হামলা চালাচ্ছে। আহত কর্মীদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। অন্যদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালি অভিযোগ করেন যে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে সন্ত্রাসী হামলা হয়েছে, শুনছি ফের হামলা হতে পারে। একথা শুনে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন, গণ অধিকার পরিষদের হামলায় আমাদের বহু নেতাকর্মী আহত হয়েছে, অনেকে হাসপাতালে রয়েছে। শুধু বিপিনর আহত হয়নি, আমাদেরও অনেক নেতাকর্মী আহত হয়েছে। এই যে পাল্টাপাল্টি অভিযোগ, এই অভিযোগ নিয়ে কি বলবেন অবশ্যই জানাবেন।